একটু বিভেদ তৈরি হচ্ছে, সেই বিভেদটা নিয়ে কি বলবেন আসলে? দেখেন, আমরা হচ্ছে একটি মধ্যমপন্থী রাজনীতির কথা বলি, আমরা মধ্যমপন্থী রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেটা আন্ডারে ডান বাম মধ্যমপন্থী সকলেই সেফ ফিল করবে। আপনার আমেরিকান রিপাবলিকান পার্টির মতো, যেখানের মধ্যে হচ্ছে ছোট ছোট বিভিন্ন আদর্শিক গোষ্ঠী এসে একটা আমব্রেলার নিচে একত্রিত হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা তাদের নির্দিষ্ট যে হচ্ছে গ্রুপ, তারা গ্রুপের আদর্শটাকে তারা হচ্ছে হাইলাইট করার চেষ্টা করে, তাদের নেতৃত্বকে রিপাবলিকান পার্টির মধ্যে আনার জন্য চেষ্টা করে। ঠিক একইভাবে আমাদের যে রাজনৈতিক দল হতে যাচ্ছে সেখানেও একই ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছে, যেহেতু এখানে ছাত্র শিবির থেকে মানে ডানপন্থীদের একটা গ্রুপ আছে, বামপন্থীদের একটা গ্রুপ আছে, আমাদের আবার হচ্ছে মধ্যমপন্থীদের একটা গ্রুপ আছে। তো তাদের প্রত্যেকের মধ্যে থেকে এখানে নেতৃত্বের জায়গায় আসার জন্য তারা তাদের আদর্শের বিস্তারের জন্য চেষ্টা করছে। এই জায়গাটা আমরা গণতান্ত্রিক সৌন্দর্য বলে মনে করি। আমরা এইরকম ভাবে বিভিন্ন মতের বিভিন্ন গোষ্ঠীর লোকগুলোকে আমব্রেলার নিচে আশ্রয় দিয়ে আমরা মনে করছি যে এটা একটা বড় প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ। জি নিশ্চয়ই, আমরা বলতে চাচ্ছি না, এটাকে আমরা মতের পার্থক্য বলতে চাচ্ছি। আচ্ছা, আমরা আসবো আপনার কাছে আবারও। আমরা আসছি ব্যারিস্টার ইজাজ কবির আপনার কাছে যদি আসি, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একটু বলবেন কিনা যে আমরা আজকের আলোচনা শিরোনাম ধরে নতুন দল গঠনের শুরুতে যে বিভেদের কথা আমরা বলছিলাম, যে যেটি আসলে মত পার্থক্য বলছেন, কিন্তু আমরা দেখছি যে এক ধরনের বিভেদও তৈরি হচ্ছে, যেহেতু ছাত্র নেতৃত্ব অনেকগুলো বলয়ে বিভক্ত সেখানে, সেই জায়গাটা নিয়ে। এবং একই সঙ্গে এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ বা সাধারণ শিক্ষার্থীদের সাথে যদি বলি আমরা ছাত্রদলের যে সংঘাত, সেটিকে আসলে কিভাবে বলবেন এরকম একটা পরিস্থিতিতে? ধন্যবাদ। মানে আমার কাছেই আসতে হলো এটা নিয়ে। আচ্ছা, আমরা ডান দিক থেকে আসছি। আমি যেভাবে উনি মাসুদ সাহেব যেটা বললেন, ইয়াং ব্লাড, অ্যাম্বিশাস, এনারাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এখানে উনি কতগুলি কথা বলেছেন যেগুলোর সঙ্গে আমি একমত হতে পারছি না। প্রথমে আগে আমি বোঝার চেষ্টা করি আপনাদের সবাইকে নিয়ে যে সাধারণ ছাত্রছাত্রী কারা। আচ্ছা, লেজুর ভিত্তিক রাজনীতি, কথার কথা তর্কের খাতিরে ধরে নিই, বিএনপির সঙ্গে আছে ছাত্রদল, আওয়ামী লীগের সাথে আছে ছাত্রলীগ, জামাতের সাথে আছে ছাত্র শিবির। এখন ওনাদের কথা অনুযায়ী তো সব ফেল, ছাত্রদল তো ফেল, কিছুই করে নাই। ওনারা 16 বছরে যা করতে পারে না, ওনারা 16 দিনে তা করে ফেলেছে। আমরা স্বীকার করি, ক্রেডিট দিই, যদিও আমি জিনিসটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করছি না। ইট হ্যাজ টু বি এ কালেকটিভ ওয়ার্ক নানদালেস। তো ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররাই তো সাধারণ ছাত্রছাত্রী ছিল বলে আমরা বুঝতাম। তো এখন বৈষম্য বিরোধী একটা আর সাধারণ ছাত্রছাত্রী আরেকটা, এই জায়গাটায় আমি আমি একটু বিট কনফিউজড। এক, দুই হলো ধরেন ভ্যাট আন্দোলনের কথা বলেন, সড়ক নিরাপদ আন্দোলনের কথা বলেন, 5ই আগস্টের আন্দোলনের আগের কথা বলেন। এই আন্দোলন সফল হওয়ার পরে আমরা যেভাবে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই ছাত্র গোষ্ঠীর মধ্যে থেকে যেভাবে একজন আওয়ামী লীগের বের হলো, একজন জামাতের বের হলো এবং সবাই নেতৃত্ব দিল, তো ওই জায়গাটাতেও আমি কনফিউজ যে আসলে ওনারা কারা, মানে শিবির না ছাত্রলীগ না ছাত্রদল। ছাত্রদলের কেউ তো এখানে দাবি করছে না। আর অস্ত্রধারীদের সঙ্গে মারপিট, এটা অবশ্যই নিন্দনীয়, এটা কেউই সাপোর্ট করে না, করা উচিত না, এবং অস্ত্রধারী যারা আছে তাদের বিচার করতে হবে। এখন উনি যেভাবে মাসুদ সাহেব যেটা বললেন যে ঢালাওভাবে যে অস্ত্রধারী যারা ছিলেন তারা চিহ্নিত, আমি ধরে নিচ্ছি যে উনি ব্লেম দেওয়ার চেষ্টা করছেন ছাত্রদলের উপরে। তো ছাত্রদল একটা সংগঠন, তার মাদার সংগঠন হচ্ছে বিএনপি। there is an ample place to complain about them, এবং আপনারা একটা দল গঠন করতেছেন, আপনাদেরও অনেক নেতৃত্ব আছে, কথা বলেন, প্রমাণ দেন, ছবি দেন, কারা কি করেছে। বিএনপি অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছেন, বহিষ্কার করছেন, ইনভেস্টিগেশন করতেছে। আপনারা কমপ্লেন দেন প্রমাণ সহ, যদি এরকম কিছু হয়ে থাকে ডেফিনেটলি বিএনপি সেই জায়গাটার থেকে তারা তাদের দলীয় যে ইয়েটা আছে সেই শাস্তিটা দিবে, সেই ইনভেস্টিগেশনটা করবে। কিন্তু এইভাবে ঢালাওভাবে বলে আপাতত এই ফ্যাসিস্ট আমলের মতো কথা বলে লাভ হবে না। এখন একটা একটা ললেসনেস আছে, মাত্র 6 মাসও হয়নি এখনো। আমাদের সবাইকে গুছিয়ে নিয়ে আসতে হবে, আমাদের সবাইকে একসাথে চলতে হবে, ঐক্যমতের সাথে চলতে হবে। এখানে বিরোধিতার কোনো জায়গা নেই। এটা আমাদের সবার আন্দোলনের ফসল হচ্ছে এই ফ্যাসিবাদকে নিরসন করতে পারা। সো এই জায়গাটাতে আমার বক্তব্য এতটুকুই। আর নতুন দল গঠনের বেলায়
যে বিরোধ দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, মানে অতীতে তো, অতীত বলবো না, এই কয়েকদিন আগেই তো দেখলাম যে ওই যে আমাদেরই একজন বললেন, উনি বললেন যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একজন বললেন যে নাতির বয়সের লোকেরা যদি আমাদেরকে আঙ্গুল দিয়ে কথা বলে। তো এখন কথা হলো যে ওনারা যেভাবে কথা বলেন বা যেভাবে কথা বলছেন, বলতেই পারেন, মানে ইয়াং ব্লাড বলতেই পারেন, কিন্তু কথা হচ্ছে যে রাজনীতিতে আসছেন, শুরু হচ্ছে, শিবিরও আছে, লীগও আছে, আর বিভিন্ন মতাদর্শের লোক নিয়ে করছেন। একটা কমিটি করেন একটা জায়গায়, সেটা করতে গিয়ে তো দেখা যাচ্ছে যে মতবাদ হয়ে যাচ্ছে। রাজনীতিটা আসলে এত সহজ না, এটা অনেক সময়ের ব্যাপার, ম্যাচুরিটির ব্যাপার, এবং একটা সময় পার করতে হবে, এটা একদিনই হয়ে যায় না। তবে এই মতভেদ থাকবেই, এই কমিটি করতে গেলে এইটা থাকবেই, এইগুলা পার করেই উতরিয়েই যদি ওনারা আস্তে আস্তে সাস্টেন করতে পারেন, ওনারা ধীরে 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 সময়ের কালক্ষেপণে ওনারা আশা করি ইনশাল্লাহ আরো বড় হবেন এবং দেশের রাজনীতিতে পজিটিভ কোনো কন্ট্রিবিউশন রাখবেন আশা করছি। জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা আসবো ব্যারিস্টার ইজাজ কবির আপনার কাছে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সাধারণ সম্পাদক গণতান্ত্রিক আইনজীবী সমিতি ও সম্পাদক সিপিবি, আপনার কাছে একই বিষয় আসলে জানতে চাইবো, নতুন দল গঠনের এই বিভেদের বিষয়টি এবং একই সঙ্গে আজকে যে ক্যাম্পাস আমরা কুয়েটের ঘটনা এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ, এটা নিয়ে আপনার কাছে একটু অভিমত প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ বাবু কামরুজ্জামান এবং আমার সহ-আলোচকবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা। দেখেন, আসলে আমি একটু স্মৃতিকাতর হয়ে পড়ছি এই কারণে যে রাজু ভাস্কর্যের প্রান্তে দাঁড়িয়ে এত ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, আমার মনে হয় যে আজকে রাজু ভাস্কর্যের ইতিহাসে আমাদের একটু ফিরে যাওয়া দরকার। 1992 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র সন্ত্রাসের প্রতিবাদ করতে যেয়ে কিন্তু সন্ত্রাসীদের গুলিতে নিহত হন, এবং তখন ক্যাম্পাসের দুটি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, ছাত্রলীগ এবং ছাত্রদল, একে অপরের সাথে গোলাগুলি করছিল এবং সাধারণ শিক্ষার্থীরা দাবি করছিল যে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি বন্ধ করতে হবে এবং যথাসময়ে পরীক্ষা নিতে হবে। এবং এই যে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে মঈন হোসেন রাজু, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন, যিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, তিনি সেটা অর্গানাইজ করেন এবং তাকে শহীদের মৃত্যুবরণ করতে হয় সন্ত্রাসের প্রতিবাদ করতে যেয়ে, এবং যেই সন্ত্রাস বিরোধী আন্দোলনের স্মৃতিকে ধারণ করে আজকে টিএসসিতে রাজু ভাস্কর্য দাঁড়িয়ে আছে। আমি সেই রাজুর প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করছি। এবং রাজু হত্যাকাণ্ডের পর, রাজু শহীদ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সিন্ডিকেট এটা কিন্তু তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছিল এবং অদ্যাবধি রাজু হত্যাকাণ্ডের বিচারের মুখ আমরা দেখতে পাই। ফলে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক রাজনীতি যদি থাকে, তার ফলাফল কি? রাজু ভাস্কর্য তার প্রমাণ। সুতরাং সেই শিক্ষা, আমার ধারণা, সাধারণ শিক্ষার্থীরা উজ্জীবিত এবং তারা চায় ক্যাম্পাসে গণরুম কালচার, গণরুম নির্যাতন এবং আধিপত্যবাদী সন্ত্রাসবাদী রাজনীতির অবসান। রাজনীতি মুক্ত ক্যাম্পাসও তারা চেয়েছেন। এইখানে এই যে সন্ত্রাস না চাওয়াটাই তো একটা রাজনীতি। রাজনীতি তো বিমূর্ত কোনো বিষয় না। একজন সাধারণ ছাত্র তার যদি হল হোস্টেলের ডাইনিং এর মান উন্নত করার কথা বলে, এটাই তার রাজনীতি। তিনি যদি গবেষণা খাতে আরো বরাদ্দের দাবি করেন, এটাই ছাত্রদের রাজনীতি। একজন ছাত্র যদি বলে যে মেধার ভিত্তিতে সব হবে, কোটার ভিত্তিতে নয়, এটাই ছাত্রদের রাজনীতি। কিন্তু কোন নেতা নেত্রীর লাঠিয়াল হিসেবে কোন বিশেষ দলের আধিপত্য ক্যাম্পাসে কায়েম করার জন্য যে রাজনীতি, সেই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতিটাকে সাধারণ শিক্ষার্থীরা বরাবরই প্রত্যাখ্যান করেছে। যে কথাটা ছাত্র ইউনিয়ন 1952 সাল থেকে বলেছে যে ক্যাম্পাস হবে শিক্ষার সমস্যা ভিত্তিক, এবং তারা বলেছে শিক্ষা এবং শিক্ষা শেষে কাজ, অর্থাৎ বেকারত্ব দূর করা। সুতরাং এই স্পিরিট থেকে যখন ছাত্ররা, শিক্ষার্থীরা সরে যায় বা সেই জায়গাটা যখন দুর্বল হয়ে পড়ে, যখন লেজুর ভিত্তিক যে কথা, যখন লেজুর ভিত্তি চলে আসে, তখন এমপি মন্ত্রীদের লাঠিয়ালে পরিণত হয়ে হলো সাধারণ ছাত্রছাত্রীরা, এবং দেখা যায় যে তাদের শিক্ষা জীবন বিপর্যস্ত হয়। যে কারণে আমরা দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে কলাভবন এলাকায় ডেঞ্জার মার্ক ছিল, বিপজ্জনক এলাকা, মানে এদিক দিয়ে গোলাগুলি হয়, এদিক দিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ ইলেকট্রিক পিলারে যেরকম ডেঞ্জার মার্ক থাকে, এরকম ডেঞ্জার মার্ক বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগিয়ে দিয়েছিল। ফলে অস্ত্রের ঝনঝনানি, ক্যাডার, অস্ত্রবাজ ক্যাডার ভিত্তিক যে রাজনীতি, সেটার বিরুদ্ধে যে প্রত্যাখ্যান, সেটাই আমি মনে করি আজকের ঘটনাগুলো আবারও স্পষ্ট করে তুলেছে। এবং নতুন দলের বিষয়ে যেটি বলা হচ্ছে, আমি
একজন বহুমতের চর্চায় বিশ্বাসী রাজনৈতিক কর্মী হিসাবে, একজন পেশাজীবী হিসাবে আমি মনে করি বহুমত রাজনীতির সৌন্দর্য। কিন্তু বহুমতের চর্চা করতে যেয়ে কোনো একটি মতবাদ যদি ফ্যাসিবাদী রূপ ধারণ করে এবং সে যদি অস্ত্রের জোরে অন্য পক্ষকে তার মত গ্রহণ করতে বাধ্য করে, তখনই কিন্তু ভয়াবহ ফ্যাসিবাদের জন্ম হয়। অর্থাৎ মতাদর্শ গায়ের জোরে কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। মতাদর্শ হলো যুক্তি, বুদ্ধি, দর্শন এবং আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের মন জয় করার কাজ। আজকে বাংলাদেশে যেটি দেখা যাচ্ছে যে মতাদর্শকে যুক্তি, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে জয় করার বদলে মবের মাধ্যমে জয় করার চেষ্টা হচ্ছে। এটা গোটা দেশটাকে এবং জুলাই অভ্যুত্থানকে একটা উগ্রবাদের দিকে নিয়ে যাচ্ছে। মধ্যমপন্থা কখনোই উগ্রবাদকে সমর্থন করতে পারে না। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, সর্বত্র এক ধরনের মব কালচার সৃষ্টি হয়ে গেছে ধর্মীয় উগ্রতা এবং আমাদের বসন্ত উৎসবে আক্রমণ হচ্ছে, বইমেলায় নানান ধরনের ঘটনা ঘটছে, মেয়েদের ফুটবল খেলায় বাধা দেওয়া হচ্ছে, একজন চুল রেখেছেন লালন অনুসারী তার চুল কেটে দেওয়া হচ্ছে, এবং আপনার সুফিবাদের চর্চা, বাউলদের চর্চা এবং শিল্প চর্চা, এবং আপনার নলেজের তো কোনো বাউন্ডারি নাই। আপনি সাংবাদিকতায় লেখাপড়া করবেন, এই বাউন্ডারির কোনো সীমা নাই। আপনি ফিলোসফি পড়বেন, এর কোনো সীমা নাই। আপনি রাজনীতি দর্শন পড়বেন, এর কোনো সীমা নাই। এটা বেশি এখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এখন যারা আসলে জ্ঞানকে ভয় পায়, যারা লজিককে ভয় পায়, যারা ফিলোসফিকে ভয় পায়, তারাই কিন্তু ফ্যাসিবাদ চাপিয়ে দেয়। সুতরাং আপনি দেখবেন যে ফ্যাসিবাদীরা কি করেছে, বিভিন্ন সময় ইতিহাসের কালে কালে তারা লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে, তারা বিজ্ঞানাগার পুড়িয়ে দিয়েছে, তারা ঐতিহাসিক স্থাপনাগুলোকে ধ্বংস করে দিয়েছে। যে হিটলার, যে মুসলিনি, যারা ফ্যাসিবাদের জন্মদাতা, তাদের বাড়িও কিন্তু রক্ষা করা হয়েছে, কারণ ইতিহাসের নিদর্শন হিসেবে, যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে যে ফ্যাসিবাদ কি ছিল। আজকে আমাদের দেশের মব কালচার কিন্তু যুক্তি বুদ্ধির ধার ধারছে না। তো এই জায়গায় আজকে আমাদের দেশের অর্থনীতি বিপর্যস্ত এবং জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার একটা মব ষড়যন্ত্র আমি বলবো যে এখানে হচ্ছে। এবং সেই জায়গাটা যারা সচেতন, যারা দেশপ্রেমিক এবং যারা প্রকৃত অর্থে বাংলাদেশ পন্থী, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নিশ্চয়ই আপনি অনেকগুলো বিষয় উত্থাপন করলেন। এই সমাধানটা আমরা আসলে কিভাবে হতে পারে সেটা আমরা খুঁজবার চেষ্টা করব। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে আসবো। তার আগে আরেকটা বিরতি নেবার আসলে আমাদের সময় হয়েছে। দর্শক, আড়াই সেল স্টিল গণতন্ত্র আমরা কথা বলছি। নতুন দল গঠনের শুরুতেই কেন বিভেদ, এই শিরোনামে একই সঙ্গে সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আশা করি আমাদের আলোচনা উপভোগ করবেন। একটা বিরতি থেকে ফিরছি। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
নতুন দল গঠনের শুরুতেই কেন বিভেদ, এই প্রশ্ন সামনে রেখে সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং বলবো। আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার ইজাজ কবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, স্বাগত জানাচ্ছি তিনজনকে আরো একবার। আমরা আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসতে চাই। যে আলোচনাগুলো আমরা বাকি দুজনের কাছ থেকে শুনছিলাম, আসলে আপনার কাছ থেকে তাদের প্রতিক্রিয়া যদি কিছু বলার থাকে, পাশাপাশি আপনারা বলছিলেন বারবার যে আসলে সন্ত্রাসীমূলক রাজনীতি সেটা থেকে বেরিয়ে এসে নতুন ধারার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিশ্চয়ই নতুন ধারার একটা চিন্তা করছে। তারাও তো এক ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেহেতু আমরা একদিকে ছাত্ররা যখন বলে যে ক্যাম্পাসে আমরা রাজনীতি চাই না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো নিজেই একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেটিও তো একটা রাজনৈতিক দলই হবে ক্যাম্পাসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো বলেনি যে হচ্ছে আমরা রাজনীতি চাচ্ছি না। এখানে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্নভাবে শিক্ষার্থীরা মতামত প্রকাশ করতে পারে, আমরা এটাকে স্বাভাবিক বলে মনে করছি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা চাচ্ছে না, কারণ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি লাঠিয়াল বানাই, সন্ত্রাস বানায়। এটা যখন বৈষম্য বিরোধী একটা দল গঠন করবে তখন সেটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ছাত্র সংগঠন, লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন থাকবে না। সেই ক্ষেত্রে আসলে কয়েকটা বিষয় স্পষ্ট করা দরকার। বাংলাদেশের ইতিহাসের পর থেকে এই দেশে যেই পরিমাণ লাশ ক্যাম্পাসে পড়েছে, শুধুমাত্র প্রত্যেকটার জন্য দায়ী কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। যে দল ক্ষমতায় থেকেছে সেই দলের ছাত্র সংগঠনের নেতারাই হচ্ছে এই মানে লাশ ফালানোর ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে প্রতিটি জায়গায়। আমরা বুয়েটে আব্বা ফাদার ঘটনা দেখেছি, আজকে কুয়েটের ঘটনাও দেখেছি। এখন হচ্ছে কুয়েটের যে বিষয়টা হয়েছে, ভাই বললেন যে হচ্ছে প্রায় 1300 নেতা কর্মীকে বহিষ্কার করেছে। আসলে বিষয় হচ্ছে রাজা তো থাকেনি, কিন্তু মানে হচ্ছে একটা দলের প্রধান থাকে, কিন্তু তার যদি তৃণমূল পর্যন্ত যদি তার যদি সেখানে যদি ইয়ে না থাকে, আপনার নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কি হবে? 1300 বহিষ্কারের পরও কেন হচ্ছে সারা দেশে প্রতিদিনই এখনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়, প্রতিদিন এখন দখলবাজির অভিযোগ পাওয়া যায়, প্রতিদিনই মারামারির অভিযোগ পাওয়া যায়। মানে প্রতিদিনই 4-5টা নিউজ কিন্তু দলটি আছে যে হচ্ছে মারামারি হচ্ছে, গ্রুপে গ্রুপে দ্বন্দ্ব হচ্ছে, লড়াই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, প্রতিদিন পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে কি তৃণমূল কি নেতার কথা শুনছে না? সর্বশেষ এটার প্রমাণ দেখলাম আমরা কুয়েটে শিক্ষার্থীদের দ্বন্দ্ব হলো, হাতাহাতি হলো, সবকিছু হতে পারে। ছাত্র দলের সাথে শিক্ষার্থীদের সাথে ধাক্কাধাক্কি হলো, মারামারি হলো, কিলঘুষি হলো, কিন্তু অস্ত্র হাতে কেন স্বেচ্ছাসেবক দলের নেতা আসবে, কেন যুব দলের নেতা আসবে অস্ত্র হাতে দিয়ে, এবং হচ্ছে ডিরেক্ট উপরে হলের দিকে তাকে অস্ত্র দিয়ে বাবা ঝাঁকি দিয়ে, মানে ভিডিওতে আপনাদের ভিডিওতে দেখতেছি। তাহলে এদের উপরে সন্ত্রাসীরা আসলে হচ্ছে এরা কি সন্ত্রাসী নাকি আসলে স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতা? কেন এদেরকে পোস্ট দেওয়া হয়েছে, কারা দিয়েছে? আমি বলবো আমার কথা হচ্ছে স্পষ্ট, তাতে ওকে বহিষ্কার করেন যে হচ্ছে ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিল, এখন অস্ত্র নিয়ে কুয়েটে ঢুকছে, ওকে বহিষ্কার করতেছেন। ও যুব দলের নেতা ছিল, ওরা বহিষ্কার করতেছেন। নামটা বলেন। নাম তো তখন একবার বললাম, হ্যাঁ নামটা বলে দেন। এরপর হচ্ছে একজন অলরেডি হচ্ছে, আমি নামটা বলতেছি এখানে, আপনি বলতে থাকুন যেহেতু আছে, যে হচ্ছে মাহবুবুর রহমান সহসভাপতি যুবদল দৌলতপুর থানা খুলনা দৌলতপুর থানা। আবার হচ্ছে আমাদের নোয়াখালীর একটা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি বলছে হচ্ছে শিবিরকে কোবানো জায়েজ ছিল, আছে এবং থাকবে, মানে শিবির বলে শিক্ষার্থীদেরকে ইয়ে করা হচ্ছে, এভাবেই হচ্ছে। এখন হচ্ছে এই সন্ত্রাসীদেরকে আসলে হচ্ছে কারা পোস্টেড করেছে? যারা একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষার্থীদেরকে অস্ত্র উঁচিয়ে কোপাতে পারে একটা বিষয় নিয়ে, হাতাহাতি নিয়ে বা ধাক্কাধাক্কি নিয়ে কিছু নিয়ে, কারণ সন্ত্রাসীদেরকে যারা পোস্টেড করেছে তাদের ক্ষমতাকে ইয়ে করার জন্য, শক্তিশালী করার জন্য হাত থেকে তাদের ব্যাপারে যদি আপনি ব্যবস্থা না নেন, আসলে এই রাজনীতির কোনোদিনও পরিবর্তন হবে না। আমি দেখেছি হচ্ছে, আমি একটা কথা বলি, আমার থানায় বহিষ্কৃত বিএনপি সভাপতি মানে বহিষ্কার করা হচ্ছে চাঁদাবাজির কারণে, দখলবাজির কারণে। তার বিরুদ্ধে যখন হচ্ছে পুলিশ কোনো অভিযোগ নিতে যাচ্ছে, তখন জেলা থেকে ফোন দেওয়া হচ্ছে যে এর বিরুদ্ধে নেওয়া যাবে না, হচ্ছে আমার লোক। মানে হচ্ছে আপনি কাদের কি হচ্ছে, ওরা কিন্তু এলাকায় সবকিছু এখনো করতেছে, থানায় গিয়ে দখলদারি করতেছে। এটা সারা দেশের চিত্র একই সাথে, আপনি কতজনকে থামাতে পারবেন? মানে এই যে চাপ উপর থেকে প্রয়োগ করেছে প্রত্যেকেরই, কিন্তু এখন থানা পর্যায়ে বহিষ্কার করতেছেন, কিন্তু আপনাকে জেলা পর্যায়ে থেকে তাদেরকে ফুললি সাপোর্ট দিতেছে। তাদের উপর কিন্তু হচ্ছে তারেক রহমানের কন্ট্রোল নেই, তাদের উপর কিন্তু বেগম জিয়ার কন্ট্রোল নেই, তাদের উপর কন্ট্রোল কিন্তু হচ্ছে আপনার স্থানীয় প্রশাসনের উপর, দল হচ্ছে ওই নেতাদের উপর। কিন্তু এখন যে পরিস্থিতি, এখন সমাধান কি দেখেন? আমরা তো সমাধান হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগের পরিণতি দেখে এই নেতাদেরকে এদেরকে শিক্ষা নিতে হবে যে হচ্ছে অস্ত্রের রাজনীতি করা যাবে না। যে অস্ত্রগুলো তাদের ঘরে ঘরে এখন তো অপারেশন ডেভিল হান্ট চলছে, তারপরেও এটা কিভাবে অস্ত্র হচ্ছে বাসায় জমা ইয়াতে পুলিশের কাছে বা হচ্ছে প্রশাসনের কাছে জমা দিতে হবে, কিন্তু সেটা তো করছে না। আমি অনেক ক্ষেত্রে শুনি যে অনেক জায়গায়
লাগে যে আওয়ামী লীগের নেতারা অস্ত্রগুলো বিএনপি নেতাদের কাছে দিয়ে তারা হচ্ছে এলাকায় গাছ দিয়েছে, গা ঢাকা দিয়েছে, এরকম অনেক ঘটনায় শুনতে পাই, কিন্তু এগুলোর হয়তো প্রমাণ নেই। কিন্তু এগুলো এমন ভাবেই হচ্ছে, মানে হচ্ছে সামনের দিনের রাজনীতি। আমি সেদিন বলেছিলাম যে আপনি যদি স্থানীয় প্রশাসন রাজনীতি না দেন, এখন যেভাবে আপনার তৃণমূলের উপর আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং প্রশাসনও সাহস পাচ্ছে না, প্রশাসনের এখনো মানসিক অবস্থা এতটাই দুর্বল যে প্রশাসন সাহস পাচ্ছে না বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিতে। ঠিক একইভাবে যদি আপনি নির্বাচন দিতে যান, এই তৃণমূলই কিন্তু কেন্দ্র দখল করবে, কেন্দ্র দখল করবে না। তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারলে তো আপনি নির্বাচন দিয়েও আপনি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন। জি, অ্যাডভোকেট হাসান তারেক, আব্দুর রহমান মাসুদ অনেকগুলো বিষয় তুলেছেন, যে এই যে মব জাস্টিস, এই যে এক ধরনের কিছু হতাশার কথাও তিনি বললেন, একটা বিশৃঙ্খল পরিস্থিতি, সেটার জন্য কি দায়ী আসলে? কি দেখেন হচ্ছে, আমি সবগুলোকে মব জাস্টিস বলতে কোনো কিছু আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে হচ্ছে বাংলাদেশের মানুষকে আপনি হচ্ছে কিছু কিছু ক্ষোভের জায়গা আছে, কিছু জায়গায় হচ্ছে অতিরিক্ত, ওটাকে আমি সন্ত্রাসী কর্মকাণ্ড বলবো যদি হচ্ছে এক্সট্রা কিছু হয়। আপনি যদি ধানমন্ডি 32-এর বাসভবনকে ভাঙ্গাইকে যদি আপনি মব জাস্টিস বলেন, আমি এর সাথে ডিনাই করবো। তিনি ধানমন্ডি 32-এর কথা তুলে নেন, আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি এরকম ভাবে আমি বলবো, কারণ হচ্ছে আমি মব জাস্টিস অনেকগুলো ইস্যুকে আমি বলতে পারি, এটাকে মব জাস্টিস বলবো না, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড, যেটা হচ্ছে সন্ত্রাসী আচরণ হয়। কিন্তু হচ্ছে আপনার যেটা মানে একটা প্রজন্মকে আপনি টমার মধ্যে দিয়ে গড়ে তুলেছেন, একটা প্রজন্মকে আপনি হাজারটা সিম্বল শিখেছেন, প্রত্যেকটা সিম্বলের মাধ্যমে তাদের উপর আপনি অত্যাচার নির্যাতন করছেন এই সকল সিম্বলকে ইউজ করে। তো এই সিম্বল গুলাকে আপনি কিভাবে মানে হচ্ছে ইয়ে করবেন? কই ইয়াতে মুসলিনি হিটলার যে পোশাক ব্যবহার করতো, সেই ধরনের পোশাক ব্যবহার করা তো নিষিদ্ধ জার্মানি, তার মধ্যে সেই দলও নিষিদ্ধ, এবং তাদের যে চিহ্নগুলো আছে সেগুলোতে মানে তাদের এই যে হিটলারের দলের যতগুলো চিহ্ন আছে, প্রতীক আছে, কালার, এমনকি কালারটাও নিষিদ্ধ করে দিয়েছে সেই জায়গায়। বাংলাদেশে আপনি হচ্ছে যেই মানে শেখ মুজিবের দিয়ে আপনার হচ্ছে শেখ মুজিবের কথা বলে এই দেশের শিক্ষার্থী, দেশের মানুষদেরকে একটা টমার মধ্যে দিয়ে একটা জেনারেশন গড়ে তোলা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। সেই শেখ মুজিবের স্মৃতির প্রতি কি ক্ষোভ থাকবে না? তাও ঠিক আছে যে হচ্ছে আপনি হচ্ছে 5 আগস্ট চলে গিয়েছেন, আবার আপনি 5 মাস পরে 6 মাস পরে আপনি আইসা আবার হচ্ছে সেই মুজিবীয় চেতনার আবার বয়ান দিতে আসছেন, তাহলে কি সেই ক্ষোভটা থাকবে না? আমি বলি এটা হচ্ছে দীর্ঘ সময় ধরে ন্যায় বিচার না পাওয়ার কারণে, এই যে শিক্ষার্থীরা যদি ন্যায় বিচারটা পাইতো, কিন্তু আমরা তো এই ক্ষোভটা আসতো না। দেখতো যে তারা কয়েকজন সন্ত্রাসীর বিচার হয়ে গেছে, হাজার হাজার সন্ত্রাসী অ্যারেস্ট হচ্ছে, যারা হামলা করছে, তাহলে কিন্তু এই ক্ষোভটা আসলে এইভাবে হচ্ছে না। এটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা, এটা হচ্ছে সরকারের ব্যর্থতা, এবং একই সাথে আমি বলবো যে হচ্ছে আমাদের মুরব্বীদের ব্যর্থতা, তারাও কিন্তু এই জায়গায় কিন্তু সরকারকে সহযোগিতা করে নাই। জি, অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে, কিন্তু আমরা তো একটা পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখে সবাই দেখছে, সেখানে আসলে অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী সেই জায়গাগুলো চিহ্নিত করছিলেন যে আমরা আসলে সেই পথে হাঁটছি না, আমরা নানানভাবে আসলে বিশৃঙ্খলায় তৈরি করছি, হতাশাজনক চিত্র তৈরি করছি। আমরা ব্যারিস্টার ইজাজ কবির আপনার কাছে একটু শুনতে চাই এই বিষয়ে যদি না বলার থাকে। অনেকগুলি অ্যালিগেশনস তো বললেন, সবই তো বিএনপির বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে, যুব দলের বিরুদ্ধে। তো এইগুলা প্রমাণ থাকলে আপনারা অ্যাকশন নেন, কমপ্লেন করেন। আইন শৃঙ্খলা না থাকলেও তারপরও আইন শৃঙ্খলা আছে, যদি পুলিশ না মানে গো অ্যান্ড কমপ্লেন আপনাদের উপর। অনেক ধরনের, এর আগের একবার টক শোতে আসছিলাম, তখন কমপ্লেন করা হলো যে বিএনপি নাকি সব নিয়ে গেছে, সব বড় বড় পজিশনে বিএনপি আছে। তো এখন আমার কথা হলো যে 5ই আগস্ট, এটা কি মাস? ফেব্রুয়ারি। তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মান্থস। আপনার 6 মাসে কি চাচ্ছেন? 6 মাসে তো একটা মানে একটা বাচ্চা জন্ম হতো 9 মাস সময় লাগে। তো আপনি 6 মাসে এত অস্থির হয়ে যাচ্ছেন, 17 বছরের আন্দোলনের পরে আপনি 6 মাসে সব ঠিক করে ফেলতে যাচ্ছেন। কিছু এদিক ওদিক থাকবেই, কিন্তু যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে আমার কাছে মনে হয় না এতখানি। তার উপরে উনি কি একটা সংখ্যা বললেন, 13,000 না কত বহিষ্কার করা হয়েছে। আরে ভাই, আমাদের বিএনপি তো 30 লাখ মানুষ আসামিই ছিল, 1 লক্ষের উপরে তো মানুষ মামলাই ছিল। সো ওইসব কথা বলে ইয়ে হবে না। এখন এখানে যদি ইরেগুলারিটিস থাকে, ইনডিসিপ্লিন থাকে, সেটা নেওয়া হবে, শাস্তি দেওয়া হচ্ছে, ইনভেস্টিগেশন করা হচ্ছে। আপনাদের কমপ্লেন আছে, আপনারা কমপ্লেন করেন। উনি তো দুজনের নাম বললেন, আমি শিওর আজকে আপনাদের টকশোর মাধ্যমে আমি নিশ্চয়ই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের কাছে পৌঁছাবে, এটা নিয়ে একটা কিছু হবে হয়তো, আমি আশা করছি। কিন্তু যেইভাবে বলছেন জিনিসটা সেইভাবে না, কারণ ওইভাবে যদি আমরা বলতে চাই তাহলে আবার একটা বিরোধের সৃষ্টি হবে, ঠিক আছে না? যেরকম এর আগেরবার আমি বলেছিলাম যে মানে ওই জামাত, এই সময়ে ক্যাম্পাসে এই ধরনের অস্ত্র প্রদর্শনী, এটাও বড় সত্যি অনাকাঙ্ক্ষিত।
কিন্তু কথা হচ্ছে কারা করছে, কেন করছে, কিভাবে করছে, কিসের জন্য করছে, কেন হচ্ছে। আমি চোখে দেখলেই হলো না, এটার পিছনে কি আদৌ কিছু আছে, এটাকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। এখানে কিন্তু রাজনীতির অনেক বড় একটা বিষয় আছে। লেজুর ভিত্তিক রাজনীতি বলতেছেন, ওনারা দল করবেন, ওনাদের ছাত্র কোনো সংগঠন থাকবে না, কিন্তু ওনারা শুরুই করতেছেন বৈষম্য বিরোধী ছাত্র দিয়ে, ছাত্রত্ব দিয়ে শুরু করতেছেন। তোমাদের মুরব্বীরাই তো হচ্ছেন ছাত্ররা, তার নিচে আর কোন ছাত্র থাকবে যে তাদের লেজুর ভিত্তিক ছাত্র দল হবে। আর ছাত্র দল এটা এখন প্র্যাকটিসের দ্বারা ইতিহাস থেকে দেখে আসতেছে ছাত্র রাজনীতি ছিল। ছাত্র রাজনীতি সবসময় প্রেশার গ্রুপ হিসাবেই কাজ করেছে, এবং যখন জাতীয় স্বার্থে আঘাত আসছে তখনই ছাত্ররাই এগিয়ে আসছে। সেই জন্য আপনি ছাত্র রাজনীতিকে আপনি দোষ দিতে পারেন না, আপনি জামাতি ইসলামকে দেখায় বলতে পারেন না যে এইটাই ইসলাম, আপনি উগ্রবাদীকে দেখায় বলতে পারেন না যে এইটাই ইসলাম বা এটা জাস্টিস, এইটা জাস্টিস, তাই না? তো সেইভাবে যদি ঢালাও ভাবে আপনি কথা বলেন তাহলে সেটা হবে না। হ্যাঁ, আওয়ামী লীগকে দেখায় বলতে পারেন যে এটা ফ্যাসিস্ট, তাই না? কিন্তু আওয়ামী লীগকে দেখে আপনি বলতে পারবেন না যে এটাই বাঙালি কালচার। তো ঠিক সেরকমই এইভাবে ঢালাও ভাবে বলাটা ঠিক হবে না। ঠিক, নিশ্চয়ই। আমরা চাই যে একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যাক বাংলাদেশ। আমরা অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছ থেকে একটু জানতে চাই, দুজন আলোচক আসলে বলছিলেন মোটা দাগে আসলে আমাদের এই সংকটগুলো আমরা দেখছি যে অনেক রকম, আপনি হতাশার কথা বলছিলেন বিরতির আগে অনেকগুলো, কিন্তু আমরা সমাধানগুলোর দিকে কি আসলে অগ্রসর হচ্ছি, নাকি আরো বেশি সমস্যায় প্রতিদিন আমাদের তৈরি হচ্ছে, প্রতিদিন আন্দোলন হচ্ছে, প্রতিদিন ধর্মঘট হচ্ছে, প্রতিদিন নানা রকম অস্থিরতা তৈরি হচ্ছে, সেটাই বেশি হচ্ছে? দেখেন, আসলে আমি হতাশার কথা বলি নাই, আমি ফ্যাক্ট সামনে এনেছি। ফ্যাক্ট রিমেইনস, চিত্রগুলো হতাশার আর কি। চিত্রগুলো ইটস এ লার্নিং ফর আস। আমরা যারা সোসাইটিটাকে চেঞ্জ করতে চাই, আসল যেটা দরকার এই প্রবলেমকে সমাধান করার জন্য, সেটা হলো আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমাদের মেন্টালিটি তো নষ্ট করে দিয়েছে। প্রথমত এই যে আমরা বৈষম্য বিরোধী বলছি, আসলে বৈষম্যটা মূল জায়গাটা তো আমাকে অ্যাড্রেস করতে হবে। বৈষম্যের মূল জায়গাটা হলো আমাদের অর্থনৈতিক বৈষম্য। একটা বাংলাদেশ, এই দেশটা অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে এই দেশের যারা মেজরিটি মানুষ, আপনি যদি ডেমোক্রেসির কথা বলেন, মেজরিটি মানুষের অর্থনৈতিক মুক্তি আসে নাই। আজকে শিক্ষার্থীদের প্রধান জায়গা হওয়ার কথা ছিল আজকে যে বেকারত্ব, এবং এই বেকারত্বের জায়গা থেকেই তো মেধা 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 কোটা নয় কথাটা এসেছিল। তো সুতরাং আজকে আমাদের এই মেন্টালিটির জায়গাটা প্রথমত চেঞ্জ করতে হবে। সংস্কার তো উপর থেকে চাপিয়ে দিয়ে করা যায় না, নিজের ভেতর থেকেও একটা সংস্কার লাগে। আজকে এই ক্যাম্পাসের অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে হলে দলগুলোকে নিজেদের সংস্কার করতে হবে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে তার নিজের সংস্কার নিজেকে করতে হবে। এবং একই সঙ্গে এখানে যে লুটেরা সংস্কৃতি, আমরা যখন দেখি যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা চোখের সামনে দিয়ে পাচার হয়ে যায়, আমরা যখন দেখি যে করের বোঝা বাড়ানো হয় সাধারণ পেশাজীবীদের উপরে, আজকে শুনছি লয়ারদের উপরে নাকি বিরাট ডিজিটাল ট্যাক্স করবে, ডাক্তারদের উপরে করবে, তাদের দিকে সরকারের চোখ পড়ে, কিন্তু যে লুটেরা যাদের টাকা এখন ফেরত আনা দরকার সেদিকে চোখ পড়ছে না। তো সুতরাং আজকে সাধারণ পেশাজীবী শ্রমজীবী মানুষের জীবন জীবিকা রক্ষার জন্য যে বৈষম্যহীনতা দরকার, সেই জায়গাটা হলো আসল সংস্কার। আপনি দেখেন এই চাঁদাবাজি সংস্কৃতিটা কেন হলো? এলজিভিত্তিক রাজনীতির জন্যই। কারণ একটা পাওয়ার পার্টির সাথে থাকলে বিশ্ববিদ্যালয়ের আশপাশে চাঁদাবাজি করা যায়। তাহলে পলিটিক্যাল পার্টি সে কেন দিনের পর দিন সেটাকে অ্যালাউ করবে? এটা কি ফ্যাসিবাদ নয়? এটাই আমাদের সংস্কৃতি ছিল এতদিন। আপনি ছাত্রদেরকে ছাত্র সংসদ করতে দিবেন না, তারা ফেয়ার ডেমোক্রেসি চর্চা তাদের ক্যাম্পাসে করবে না। আমরা আগে শুনতাম ডাকসু নির্বাচন, রাকসু এগুলো হলো সেকেন্ড পার্লামেন্ট। আপনি সেকেন্ড পার্লামেন্ট যদি না হয় তাহলে রিয়েল পার্লামেন্ট কিভাবে হবে? তো এই জায়গাগুলোতে যদি মেন্টালিটি পরিবর্তন না আসে, আমরা কি দেখতে পাচ্ছি? অর্থনীতিতে ধস নেমে যাচ্ছে, আমাদের বিদেশি বিনিয়োগ নাই। আমাদের তো ফোকাস করতে হবে ইকোনমিক্সের দিকে, জাতীয় অর্থনীতির দিকে। সেটাই তো দেশের প্রতি প্রকৃত ভালোবাসা। জি, নিশ্চয়ই। আমরা আরো কথা বলবো, আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে কথা বলছি। দর্শক, আড়াই সেলেস্টির জনতন্ত্র গণতন্ত্রে আমরা নতুন দল গঠনের শুরুতেই কেন বিভেদ, এই শিরোনামে কথা বলছি। আরো কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। প্রতিদিন আছে যে সুযোগ, আছে আশা। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। নাসির গ্লাস এবারে নিয়ে এলো বিশেষ রিফ্লেকটিভ কালার কোটিং যুক্ত
শিক্ষকদের প্রতি অথবা সর্বস্তরে এক ধরনের এই যে মব জাস্টিসের কথাও তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, অর্থাৎ সব মিলে একটা বিশৃঙ্খলা, সেই জায়গাটায় একটা হতাশার শুরু। আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে যেভাবে এগুচ্ছি সেখানে আসলে আশাবাদের জায়গাটা কতটুকু স্পষ্ট জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে স্বস্তির জায়গা? না, মানুষের কাছে আশাবাদের এই স্পষ্টতা কিভাবে থাকবে? যে শিক্ষকরা 3রা আগস্ট গিয়ে গণভবনে শেখ হাসিনাকে গণহত্যার লাইসেন্স দিয়ে আসছিল, তাদের সাথে পরবর্তী দেখি অন্য শিক্ষকরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা একসাথে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না। তো তাদের বিরুদ্ধে যদি শিক্ষার্থীরা যদি প্রতিবাদ করে, তাদেরকে যদি ক্লাসে ঢুকতে না দেয়, তখন সেটা মব জাস্টিস হয়ে যাবে। আপনার একইভাবে আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ী বলেন, বিভিন্ন সচিব বলেন, এরপর সর্বশেষ আওয়ামী লীগদের কথা বলেন, তাদেরকে বিভিন্ন বাড়িতে বাড়িতে আশ্রয় দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, এবং কাউকে অ্যারেস্ট করলে ফোন দিয়ে বলা হচ্ছে অমুকের আত্মীয় ছেড়ে দিতে হবে, অমুকের কাজিন, অমুকের জামাই, এই সেই, এগুলো অনেক কিছুই। তো তাহলে তো এই অসন্তোষটা থাকবে। এই অসন্তোষ কাটাতে হলে কিন্তু ঠিক একইভাবে যেভাবে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা যাবে না বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী দ্বারা তাদের সুবিধার জন্য, আবার ঠিক একইভাবে সরকারকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে এই অসন্তোষটা কেটে যাবে এবং এই ধরনের কোনো মব জাস্টিস কিছুই থাকবে না। জি, নিশ্চয়ই। আমরা অনেক ধন্যবাদ। একেবারেই সময় স্বল্পতা যেহেতু আমরা আর শুনবো না, আর সুযোগ হলে আবার আসবো। আমরা ইজাজ কবি আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই যে আমরা একটা নতুন ধারার পরিবর্তিত বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের জন্য আসলে জাতীয় ঐক্য সংহতি যেটি প্রয়োজন, সেই জায়গাটা নিয়ে যদি বলতেন। জাতীয় ঐক্যতে তো আমাদের পৌঁছাতেই হবে, এবং দ্য ইয়াং জেনারেশন, দ্য নিউ ব্লাড, ওনারা যেভাবে চাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এন্টায়ার অ্যাপ্রোচ ইজ নট এন্টায়ারলি কারেক্ট। এটার মধ্যে আরেকটু সহিষ্ণুতা, কামনেস থাকা উচিত। এবং শুধু যে ছাত্র বৈষম্যর মধ্যেও যে কোনো গলদ নাই, তাদেরও তো আমরা বিরোধ দেখছি, অনেক কিছু আছে, বিরোধ না, আরো অনেক কিছু আছে যেগুলো এখন বলতে চাই না, এবং পলিটিক্যাল লেভেলে আমরা অনেকেই অনেক কিছু জানি। বাট এই যে অমুকের বাসায় অমুক আছে, ধরে নিয়ে আসতে হবে, ধরে দিয়ে আসতে হবে, হ্যাঁ অবশ্যই করতে হবে, তবে ঢাকা ইউনিভার্সিটির টিচাররা সাহায্য করেছে, ধরতে হবে। তবে প্রথম কথা হচ্ছে আমাদের এটা করারই কথা না, জুডিশিয়াল জাস্টিস জাজেসদের তো এটা করারই কথা না, টিচারদের তো এটা করারই কথা না, কিন্তু করে যেহেতু ফেলেছে, তো তাদেরকে সরানোর একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যেই করতে হবে। যখন আপনি সিস্টেমের মধ্যে থাকবেন না, তখন সেই মব জাস্টিস, সেটাই মব লিঞ্চিং, সেটা করা যাবে না। আপনি রক্ত দিয়ে, রক্তপাত করে আপনি নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারবেন না। একটা সিস্টেমের মধ্যে থেকে সময় নিয়ে এটা করতে হবে। অনেক ধন্যবাদ ইজাজ কবির আপনাকে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে শেষ মন্তব্য। আমি শেষ মন্তব্য এটাই বলবো, দরকার আইনের শাসন, এবং দরকার হলো এখন একটা রাজনৈতিক এখতিয়ার সম্পন্ন গণতান্ত্রিক নির্বাচিত সরকার। এছাড়া ইমিডিয়েট ক্রাইসিস রিজলভ করার কোনো সুযোগ আমরা পাবো না। সেই জন্য এখন দেশের মানুষ তাকিয়ে আছে ডিসেম্বরের দিকে। ডিসেম্বরে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, ডিসিদের সম্মেলনেও উপদেষ্টারা বলেছেন যে আগামী নির্বাচন যেন সুষ্ঠু করা যায়, সেই জন্য সমস্ত ডিসিরা যেন কাজ করে। আমরাও চাই যে বাংলাদেশে একটা রাজনৈতিক এখতিয়ার সম্পন্ন ডেমোক্রেটিক গভর্নমেন্ট জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রের পরিচালনা করুক, এবং তাদের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে জুলাই অভ্যুত্থানের যে বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়িত করুক। জি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, একেবারে সুনির্দিষ্ট করে বললেন। আমি ধন্যবাদ জানাই আপনাদের তিনজনকে আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করব যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়ন হোক, এবং জাতীয় ঐক্যের মধ্য দিয়ে, একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসুক, এবং সত্যিকার অর্থে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেই সংস্কার ও মৌলিক সংস্কারগুলো নিশ্চয়ই হওয়া প্রয়োজন। তা না হলে আসলে সত্যিকার অর্থেই সিস্টেম বদল না হলে মানুষের যে পদ্ধতি বা আমাদের যে ভ্যালুজ, কালচার, সেই জায়গাগুলোর হয়তো পরিবর্তন আসবে না। আমরা আপনাদের তিনজনকে আরও একবার ধন্যবাদ জানাই। আজকের আড়াইসেল স্টিল গণতন্ত্রের দর্শকদের কাছ থেকে বিদায় নেব। আগামীকাল আবারও নতুন অতিথি নিয়ে, নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভকামনা, শুভরাত্রি।